এখান থেকে আমরা এই জায়গা থেকে আমরা ডিপেন্ডেন্সি থিওরিকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। ভালো করে মন দিয়ে শুনবে এই জায়গাটা, যদি না শোনো হয়ে গেল পুরো কেস গম্ভীর হয়ে যাবে। মানে এতক্ষণ ধরে যে স্ট্রাকচারটা আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, যে স্ট্রাকচারাল মার্কসিজমের ভিতরে কোথাও এম্পিরিজম করছে, সেখানে লিও ট্রটস্কি করছে, রুজভেল্ট লুক্সেমবার্গ করছে, লিয়েনি করছে, তারপর আমাদের ডিপেন্ডেন্সি থিওরি করছে, সেখানে কি করছে আঞ্জুমদার ফ্রাঙ্ক, এবং তার সাথে সাথে আমরা কাকে দেখতে পাচ্ছি, রোজাল্ড তোমার মিশেলকে দেখতে পাচ্ছি, ইমানুয়েল ওয়ালেসটাইনকে দেখতে পাচ্ছি। তো এই যে থিওরিগুলো আমরা পরপর আলোচনা করেছি, গ্রামশিয়ালিজমকে আমরা বললাম, আমরা কিছুটা হেজমনি তত্ত্ব দিয়ে আমরা গ্রামশিয়ালিজমকে বোঝার চেষ্টা করলাম, তারপর ক্রিটিক্যাল থিওরিকে বোঝার চেষ্টা করলাম অ্যান্ড্রু লিং লেটারকে দিয়ে। তো এই জিনিসগুলো যে আমরা বোঝানোর চেষ্টা করেছি, এই যে বেসটা ক্রিয়েট করেছি শুধুমাত্র ডিপেন্ডেন্সি থিওরিকে বোঝানোর জন্য। ডিপেন্ডেন্সি থিওরি মানে কি? ফার্স্টে ডিপেন্ডেন্সি ওয়ার্ডটার উপর আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। ডিপেন্ডেন্সি থিওরি মানে হচ্ছে, বা ডিপেন্ডেন্সি কথাটা মানে হচ্ছে যে আমি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। একটা স্টেট আরেকটা স্টেটের উপর ডিপেন্ডেন্ট। এখানে কোর যেমন পেরিফেরির উপর ডিপেন্ডেন্ট, পেরিফেরিও কোরের উপর ডিপেন্ডেন্ট। শুনতে খটকা লাগছে, কোর কি করে পেরিফেরির উপর ডিপেন্ডেন্ট হতে পারে? একটা জিনিস মাথায় রাখবে, মার্কসিস্টরা এটা বলার চেষ্টা করছে, অথবা স্ট্রাকচার মার্কসিস্টরা এই জিনিসটা বলার চেষ্টা করছে যে কোনো দেশ একা নিজেকে উন্নত করতে পারে না, তার জন্য আরেকটি দেশের হেল্প দরকার। এটা কে বলেছিল? লিও ট্রটস্কি বলেছিল। লিও ট্রটস্কি কবে বলেছিল বা কিসে বলেছিল? তার কম্বাইন্ড অ্যান্ড আনইভেন ডেভেলপমেন্টের থিওরিতে তিনি এই জিনিসটা বলেছিলেন, যে কি বলেছিলেন? যে কোনো দেশ নিজে নিজে উন্নত হতে পারে না, তার জন্য অন্য দেশগুলোর সাথেও তার ভালো সম্পর্ক রাখতে হবে, অথবা সেই দেশটাকে অন্য দেশের সম্পদের প্রতি এক্সপ্লয়েট করতে হবে, যেটা কোর আর পেরিফেরির মধ্যে অলরেডি রয়েছে। এই যে কোর আর পেরিফেরির ভিতরে একটা নিদারুণ সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে এক্সপ্লয়টেশনের সম্পর্ক। বুঝা গেল? কিসের সম্পর্ক? এক্সপ্লয়টেশনের সম্পর্ক। এবার এই এক্সপ্লয়টেশনের সম্পর্ককে আমরা একটু ভালো ভাষায় কি নাম দিচ্ছি? ডিপেন্ডেন্ট থিওরি নাম দিচ্ছি। মানে ওই একটা আমরা ওই কাটা ঘায়ের উপর একটা নুনের প্রলেপ লাগানোর চেষ্টা করছি। শুভম বুঝছে আমরা কি বলতে চাইছি? আমি দেখো, কোর যে স্টেটগুলো, তার একটা ভালো বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? ফার্স্টে এটাকে হতে হবে কি, ডেমোক্রেটিক গভর্নমেন্ট হতে হবে। বোঝা গেল? তারপরে হাই ওয়েজেস থাকতে হবে। আমেরিকাতে আছে, আছে। কানাডাতে আছে, আছে। অস্ট্রেলিয়াতে আছে, আছে। ইউরোপের বড় বড় কান্ট্রিজগুলোতে আছে, আছে। ইম্পোর্ট র ম্যাটেরিয়াল করছে তারা, প্রচুর র ম্যাটেরিয়াল তারা কালেক্ট করছে। হাই ইনভেস্টমেন্ট, টেসলা, মাইক্রোসফট, অ্যাপল, এরা হাই ইনভেস্টমেন্ট করছে তো। অন্যান্য বিভিন্ন রকম যে ডেভেলপিং কান্ট্রিজগুলো রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট করছে, এবং তারা আবার এই কোম্পানিগুলোর শেয়ারেও বেশি ইনভেস্টমেন্ট করছে। তারপরে যতদিন বাড়ছে এদের শেয়ার আরো বাড়ছে, কমছে না, বাড়ছে। বোঝা গেল কি বলতো? এখানে ওয়েলফেয়ার সার্ভিস আছে, আছে। আমেরিকা ইউএনওর মাধ্যমে, অথবা ফ্রান্স অথবা নেদারল্যান্ড এবং অন্যান্য দেশগুলো ইউএনওর মাধ্যমে আফ্রিকার বিভিন্ন কান্ট্রিজগুলোতে ওয়েলফেয়ার সার্ভিস করছে। ইউএন করছে তো, ইউনিসেফ করছে, ওয়ার্ল্ড ব্যাংক করছে। তো এই যে জিনিসগুলো, বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরাও কিন্তু ইউএন এর মাধ্যমে বিভিন্ন আফ্রিকান কান্ট্রিজগুলোতে ওয়েলফেয়ার সার্ভিস চালাচ্ছে। তাই না? চালাচ্ছে কি? তাহলে এটা কি? এটা হচ্ছে কোর স্টেটগুলোর বৈশিষ্ট্য। বোঝা গেল? এরপর চলে আসি আমরা পেরিফেরি। এখানে নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকে আফ্রিকার যে বিভিন্ন দেশগুলো আছে সেখানে কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট নেই, সেখানে প্রচুর পরিমাণে এক্সপ্লয়টেশন এবং দুর্নীতি চলে। বোঝা গেল? ইম্পোর্ট ম্যানুফ্যাকচার, সেখানে কোন রকম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই যে সেখানে এই জিনিসটা তৈরি হচ্ছে, এরকম কোনো ইন্ডাস্ট্রি আফ্রিকাতে নেই।
তার জন্য তারা কি করছে, যে ম্যানুফ্যাকচার্ড যে প্রোডাক্টগুলো আছে তারা সেই প্রোডাক্টগুলোকে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করছে। ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট বা তৈরি হওয়া প্রোডাক্ট তারা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করছে। যেমন এবার এই পেনটা আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে, অথবা মার্কারটা আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে, আমরা সেটাকে ইউজ করছি এবং অন্য দেশে এটাকে পাঠাচ্ছি, কারণ আমাদের দেশে এটা তৈরি হয়েছে। যদি আমাদের দেশে তৈরি না হতো তাহলে এটাকে আমাদের কি করতে হতো, শুধু ইম্পোর্টই করে যেতে হতো। ম্যানুফ্যাকচারিং হতো অন্য দেশে, কিন্তু এটাকে আমাদের শুধু ইম্পোর্টই করে যেতে হতো, আমরা এটাকে এক্সপোর্ট করতে পারতাম না। পারতাম কি? আফ্রিকা কি করছে, আফ্রিকার বিভিন্ন দেশগুলো ইম্পোর্ট করছে ম্যানুফ্যাকচার যে প্রোডাক্টগুলো অলরেডি তৈরি হয়ে আছে সেই প্রোডাক্টগুলোকে তারা ম্যানুফ্যাকচার করছে না, বরং ম্যানুফ্যাকচার প্রোডাক্টগুলো তারা ইম্পোর্ট করছে। বোঝা গেল? এক্সপোর্ট র ম্যাটেরিয়াল, তাদের কাছে র ম্যাটেরিয়াল প্রচুর রয়েছে। আফ্রিকা যে রিজিয়নটা হিরে থেকে গোল্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়াল সেখানে ভর্তি, মিনারেলসে ভর্তি, রিসোর্সে ভর্তি, কিন্তু সেগুলো কি তারা কাজে লাগাতে পারছে? পারছে না। তার জন্য কি করছে, প্রত্যেকটা দেশ আসছে, ফ্রান্স আসছে, ইতালি আসছে, ইউরোপ আসছে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিজ আসছে, আমেরিকা আসছে, তারা কি করছে, আফ্রিকার বিভিন্ন রিজিয়নে গিয়ে তারা সেই ম্যাটেরিয়ালগুলোকে কালেক্ট করছে, কালেক্ট করে নিজের দেশে নিয়ে যাচ্ছে। তার মানে কি, আফ্রিকা র ম্যাটেরিয়ালকে এক্সপোর্ট করছে। ভালো করে বোঝো এই জায়গাটা, আফ্রিকার র ম্যাটেরিয়ালগুলোকে সেগুলোকে এক্সপোর্ট করছে, অন্য দেশে এক্সপোর্ট করছে, এবং সেখানে কিন্তু কোনো রকম ওয়েলফেয়ার সার্ভিসও নেই। আফ্রিকা কি নিজের থেকে, আফ্রিকা নিজেদের দেশগুলো তারা নিজেদের কি তাদের দেশের মানুষের প্রতি কোনো ওয়েলফেয়ার সার্ভিস চালাচ্ছে? চালাচ্ছে না। কারা চালাচ্ছে ওয়েলফেয়ার সার্ভিস? বড় বড় যেসব ইন্ডাস্ট্রিজ দেশ আছে তারা কিন্তু আফ্রিকার বিভিন্ন রিজিয়নে গিয়ে তারা ওয়েলফেয়ার সার্ভিস চালাচ্ছে। বোঝা গেল? তার মানে একটা দেশ বা একটা কোর দেশ, সেটা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, আর একটা পেরিফেরি কান্ট্রি যেটা আন্ডার ডেভেলপড অথবা পিছিয়ে পড়া দেশ। এই কোর দেশ অল টাইম এক্সপ্লয়টেশন চালাচ্ছে কাকে? পেরিফেরিকে। কাকে চালাচ্ছে? পেরিফেরিকে চালাচ্ছে। এরা দেখাচ্ছে যে আমি তোমাদেরকে হেল্প করছি, আমি তোমাদের ওয়েলফেয়ার সার্ভিস দিচ্ছি, আমি তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু তার মধ্যে তারা কি করছে? তারা এক্সপ্লয়েট করছে, র ম্যাটেরিয়ালসগুলোকে তারা এক্সপ্লয়েট করছে। এবং এই যে পেরিফেরি যে দেশটা আছে, এই যে মার্কেট আছে পেরিফেরি দেশে, সেই মার্কেটটাকে তারা ক্যাপচার করছে। কে ক্যাপচার করছে? ডেভেলপড কান্ট্রিজগুলো ক্যাপচার করছে। বারবার তারা ক্যাপচার করছে এবং ক্যাপচার করে নিজেদের যে প্রোডাক্টগুলো তারা তৈরি করছে, র ম্যাটেরিয়ালসকে পেরিফেরি থেকে কালেক্ট করে তারা যে প্রোডাক্টগুলো তৈরি করছে, তারা আরো বেশি দামে সেই প্রোডাক্টগুলো পেরিফেরিতেই বিক্রি করছে, সেমি পেরিফেরিতে বিক্রি করছে। বুঝতে পেরেছো? কোনো প্রবলেম এটুকুতে? এটুকুতে কোনো প্রবলেম আছে? আর এখানে স্ট্রাকচারাল মার্কসিস্টরা এক্সপ্লয়টেশনের গন্ধ পাচ্ছে। কি করছে? এক্সপ্লয়টেশনের গন্ধ পাচ্ছে। বোঝা গেল? একদম শুভম একদম পুরো প্রশ্নের ভিতরে ঢুকে গেছে। কেন শুভম? ভালো, এই জিনিসটা ভালো। দেখো এখানে ফার্স্টে যিনি বেশি কথা বলছেন অথবা এই এক্সপ্লয়টেশনের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, তার নাম কি? ইমানুয়েল ওয়ালস্টাইন। তিনি ওয়ার্ল্ড সিস্টেম থিওরিকেও তিনি লিখেছিলেন। তিনি দ্য মডার্ন ওয়ার্ল্ড সিস্টেম থিওরিকে লিখেছিলেন, যেটা প্রকাশিত হয়েছিল 1974। কবে প্রকাশিত হয়েছিল? 1974। তার জন্ম 1930s এ এবং তার মৃত্যু 2019 এ। কিছু বছর আগে মারা গেছেন ইমানুয়েল ওয়ালস্টাইন। আজকে দিনে দাঁড়িয়ে আমরা তার থিওরি পড়ছি। ঠিক আছে? তোমাদের জন্মের পরেও সেই লোকটা বেঁচে ছিল এবং সেই থিওরি তিনি দিয়ে গেছেন। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা সেই থিওরি পড়ছো, অসুবিধা নেই। দেখো ভালো করে, তিনি বলছেন যে মডার্ন ওয়ার্ল্ড সিস্টেম, মানে এই যে ওয়ার্ল্ড সিস্টেম যেটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি এমার্জ হয়েছিল 16th সেঞ্চুরি। কৃষ্ণ বলতো 16th সেঞ্চুরি মানে কি? very nice পানি है। 16th সেঞ্চুরি মানে হচ্ছে 1501 to 1600। বুঝতে পারিস? বলছে 1960 না আরে বাবা এই স্যার তো অসুবিধা যাও। হ্যাঁ যাও। তাহলে এখানে এই ইউরোপে যে মডার্ন ওয়ার্ল্ড সিস্টেম যেটা চালু হয়েছিল, প্রথম যে চালু হয়েছিল সেটা কবে চালু হয়েছিল? 16th সেঞ্চুরিতে এটা চালু হয়েছিল। কবে চালু হয়েছিল?
সেঞ্চুরি, মানে কোর আর পেরিফেরি যে কনসেপ্টটা এটা প্রথম দেখা গেছিল 16th সেঞ্চুরির সময় থেকে। কারণ সেই সময় থেকেই তো ইংল্যান্ড নিজেকে আরো বেশি বিস্তার করেছিল, কলোনাইজ করেছিল, অন্যান্য দেশগুলোকে তারা কলোনাইজ করা শুরু করেছিল জলপথের মাধ্যমে। মনে আছে? কলোনিয়ালিজম তো সেই 16th সেঞ্চুরি থেকেই শুরু হয়েছিল, তার আগে থেকেও হয়েছিল, কিন্তু বেশি শুরু হয়েছিল 16th সেঞ্চুরি থেকে। বোঝা গেল কি বললাম? এবার দেখো, এই থিওরির উপর বেস করে ইমানুয়েল ওয়ালেসটাইন বলতে চাইছেন যে দেশগুলো অলরেডি রিচ আছে তারা আরো রিচার হচ্ছে, যে দেশগুলো অলরেডি রিচ হয়ে রয়েছে তারা আরো বেশি রিচার হচ্ছে। মানে যে এই দেশগুলো চাইছে যে এখান থেকে বেশি র ম্যাটেরিয়াল খুঁজে নিতে, এবং র ম্যাটেরিয়াল তারা যত কম দামে এদেরকে দেবে তারা বেশি দামে সেই প্রোডাক্টটাকে বিক্রি করে এখানে আবার সেই মার্কেটে বিক্রি করবে। আলটিমেট লাভ কাদের হচ্ছে? কোর অথবা ডেভেলপড কান্ট্রিজ। বোঝা গেল? কেউ না বুঝতে পেরেছো? মানে কম দামে আমি র ম্যাটেরিয়ালটা কিনছি কাদের কাছ থেকে? পেরিফেরি দেশগুলোর কাছ থেকে। আমি র ম্যাটেরিয়ালটা কিনে আমি নিজের ম্যানুফ্যাকচারিং, আমি নিজের দেশে গিয়ে ওটাকে ম্যানুফ্যাকচার করছি, ওটাকে একটা প্রোডাক্ট বানাচ্ছি, তারপরে এই প্রোডাক্টটা সারা বিশ্বে আমি বেশি দামে বিক্রি করছি। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাই এই যে কনসেপ্ট, যেমন ডোনাল্ড ট্রাম্প অথবা আমেরিকার যে কনসেপ্ট, এই কনসেপ্ট এরকম ভাবে অনেকটা কিছুটা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। আমেরিকার বিভিন্ন রকম আমেরিকার মানে পন্থী যে দেশগুলো আছে তাদের ভিতরে এই জিনিসটা ছড়িয়ে পড়ছে। এটাকে বলা হয় ক্যাপিটাল সিস্টেম। ইংল্যান্ড কিন্তু এইভাবেই আমাদের দেশকে কলোনাইজ করে রেখেছিল। আমাদের দেশেই তারা ওই কিছু 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 প্রোডাক্ট তারা বিক্রি করতো আর প্রচুর পরিমাণে র ম্যাটেরিয়াল নিয়ে যেত, এবং সেই ম্যাটেরিয়ালগুলো তারা নিজের দেশে তৈরি করতে ম্যানুফ্যাকচার করতো, এবং তার উপর সেই প্রোডাক্টটাই আমাদের দেশে বিক্রি করতো। এই বিক্রি এই পদ্ধতির মাধ্যমেই ইংল্যান্ড অথবা ব্রিটেন, আজকের দিনে দাঁড়িয়ে ব্রিটেন আমাদের কলোনাইজ করেছে, আমাদের দেশের বাজারটাকে নষ্ট করেছে, এবং আমাদের যে তাঁত শিল্প ছিল বা বস্ত্র শিল্প ছিল সেটাকে পুরোপুরিভাবে ভেঙে রেখে দিয়েছে, পুরো নষ্ট করে দিয়েছে সেই বস্ত্র শিল্প। তাহলে এই যে প্রসিডিউরের কথা বলছে ইমানুয়েল ওয়ালেসটাইন, এই প্রসিডিউরের মাধ্যমে তিনি বলতে চাইছেন যে যে দেশ অলরেডি রিচার হয়েছিল সেই দেশ আরো বেশি রিচার হলো, আরো বেশি ধনী হলো, এবং যে দেশ অলরেডি পুয়ার অবস্থায় ছিল সেই দেশ আরো বেশি পুয়ার হলো, আরো বেশি পুয়ার হলো। এবং এই কোর আর পেরিফেরির মাঝখানে একটি পর্যায় আছে যেটাকে আমরা বলি সেমি পেরিফেরি। সেমি পেরিফেরি বুঝা গেল? কি বলে থাকি আমরা এটাকে? সেমি পেরিফেরি বলে থাকি এই যে পর্যায়। এবং এই পর্যায়ের ভিতরে অনেক দেশ পড়ছে, সেখানে অথরিটেরিয়ান গভর্নমেন্ট থাকছে, এবং এই অথরিটেরিয়ান গভর্নমেন্ট ডেমোক্রেটিক গভর্নমেন্টের রূপেও থাকতে পারে। ঠিক আছে? দেখাচ্ছে যে ডেমোক্রেসি রয়েছে সেখানে, কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে সেখানে অথরিটেরিয়ান গভর্নমেন্ট। স্যার একটা এক্সাম্পল দিতে চাই না, অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে তাহলে। তাহলে অথরিটেটিভ গভর্নমেন্ট সেখানে থাকছে, কিন্তু দেখাচ্ছে ডেমোক্রেটিক গভর্নমেন্ট। সেখানে লো ওয়েজেস আছে, তুমি কাজ করবে কিন্তু টাকা পাবে না, কম বেতন, তোমাকে প্রচুর পরিমাণে এক্সপ্লয়েট করা হবে। প্রাইভেটে করছে। একটা দেশের নাম কৃষ্ণ ইশারায় বলতে চাইছি, সেই দেশের নাম হচ্ছে চায়না। ঠিক আছে? চায়নাতে এক্সপ্লয়েট করে। তারপর হচ্ছে ইম্পোর্ট র ম্যাটেরিয়ালস, তারা অন্যান্য দেশের থেকে র ম্যাটেরিয়াল তারা কালেক্ট করছে, তারা নিজেদের দেশে প্রচুর পরিমাণে ম্যানুফ্যাকচার করছে এবং এটাকে এক্সপোর্ট করছে, এবং সেখানে যে ওয়েলফেয়ার সার্ভিস সেটাও কিন্তু সেখানে কম, ওয়েলফেয়ার সার্ভিসটাও সেখানে কম। কিন্তু চায়নার সাথে কিন্তু সবকিছু এখানে মিল খাবে না, ভারতবর্ষের সাথে কিন্তু এই জিনিসগুলো মিল খাবে না। কেন মিল খাবে না? কারণ কোল্ড ওয়ার শেষ হয়ে গেছে, তারপরে প্রত্যেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলো কিন্তু চেষ্টা করছে নিজেদের পরিস্থিতিকে আরো বদলানো, নিজেদের পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করেছে। ইমানুয়েল ওয়ালেসটাইন এটা বলেই গেছে। কি বলেছেন তিনি? এন্ড অফ কোল্ড ওয়ারের মাধ্যমে এই সিস্টেমটা কিন্তু তার নিজের সর্বোচ্চ ফেজে চলে আসে, এবং এই সিস্টেমটা আস্তে আস্তে এবং অথবা অ্যাবলিস্ট হবে, অথবা এখান থেকে আরো নতুন সিস্টেম জন্ম নেবে। বোঝা গেল কি বললাম? এটা খুব ক্লিয়ার হয়েছে। এন্ড অফ কোল্ড ওয়ার। হ্যাঁ, তাহলে ডিপেন্ডেন্সি থিওরির প্রথম যে প্রবক্তা ছিলেন বা আগের যে প্রথম থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি কে? ইমানুয়েল ওয়ালেসটাইন। এর পরবর্তীতে আমরা দেখব আঞ্জেলো ফ্রাঙ্কো ডিপেন্ডেন্সি থিওরির উপর অনেক কিছু বলেছেন, সেটাও আমরা দেখব পরের পর্যায়ে বা পরের পাঠে আমরা সেটা আসবো।
আজকে আমরা এখন দুটো পার্ট আলোচনা করার পর ডিপেন্ডেন্সি থিওরির আগের যে পার্টটা ছিল ইমানুয়েল ওয়ালস্টাইনের যে কোর পেরিফেরি এবং পেরিফেরি ধারণা আলোচনা করার পর ডিপেন্ডেন্সি থিওরি আমরা এখন লাস্ট পর্যায়ে অথবা আন্দার ফ্রাঙ্কের যে পর্যায়টা রয়েছে সেই পর্যায়টাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। ডিপেন্ডেন্সি থিওরিতে আন্দার ফ্রাঙ্ক তিনি বলার চেষ্টা করেছেন আন্ডার ডেভেলপমেন্ট অফ ডেভেলপমেন্ট থিওরি মানে এই থিওরিটা তিনি দিয়েছিলেন 1974 কবে দিয়েছিলেন 1974 আমাদেরকে বেসিক অ্যাজাম্পশনটা বুঝতে হবে অনেক কিছু থিওরিতে তিনি বলেছেন কিন্তু সবার আগে আমাদেরকে বেসিক অ্যাজাম্পশনটা বুঝতে হবে বেসিকটুকু মাথায় রেখে দিলে তার উপর বেস করে তুমি অনেক কিছু পরীক্ষার খাতায় লিখতে পারবে কিন্তু বেসিকটুকুই যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু পরীক্ষার খাতায় তুমি কিছু লিখতে পারবে না ওটাকে কিন্তু বেশি করে এক্সপ্যান্ড করে লিখতে পারবে না আগে বেসিকটুকু জেনে নিই আমরা বা বেসিকটুকুই আমাদের জানার বিষয় প্রথম যে বেসিকটুকু যে জিনিসটা তিনি বলার চেষ্টা করছেন যে নেশন সব সময় ডেভেলপ করতে পারছে না অথবা নেশনস ডেভেলপ করছে না তার কারণ যে শুধুমাত্র ইন্টারনাল ব্যারিয়ার্স অথবা সেই দেশের দুর্নীতিমূলক নেতা সিস্টেম শুধুমাত্র এগুলোর জন্যই হচ্ছে এমনটা নয় দেশের ভিতরে যদি কোনো রকম সমস্যা থাকে তার জন্যই যে দেশ ডেভেলপ করতে পারছে না এমনটা কিন্তু নয় যেটা মডার্নাইজেশন তাত্ত্বিকটা যেটা বলার চেষ্টা করছিল যে দেশের ভিতরে যদি কোনো রকম ট্র্যাডিশনাল অথবা কনজারভেটিভ সিস্টেম থাকে তাহলে সেই দেশ ডেভেলপ করতে পারে না সেখান থেকে সরে এসে ইমানুয়েল ওয়ালস্টাইন বলতেই আন্দার ফ্রাঙ্ক বলার চেষ্টা করছেন যে কোনো দেশ শুধুমাত্র ইন্টারনাল ব্যারিয়ার্সের জন্যই ডেভেলপ করতে পারে না এমনটা নয় এর পিছনে আরেকটা কারণ থাকতে পারে সেটা কি সেটা হচ্ছে যে ওয়েস্টের যে পাওয়ারফুল দেশগুলো আছে ওয়েস্টে যে পাওয়ারফুল দেশগুলো আছে সেই দেশগুলো সিস্টেমেটিক্যালি তাদেরকে আন্ডার ডেভেলপ করে রেখেছে কার উপর বেস করে কোর আর পেরিফেরি কনসেপ্টের উপর বেস করে এই কোর পেরিফেরি এবং সেমি পেরিফেরি যে কনসেপ্টটা সেটাকে আমরা কিসের মধ্যে ধরছি ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে ধরছি তার মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জায়গায় তিনি বলার চেষ্টা করছেন সবাই একই জায়গায় তিনি হিট করছেন যে ওয়ার্ল্ডে যত ধরনের ডিফারেন্সিয়েশন রয়েছে প্রত্যেকটা দেশের ভিতরে ইকোনমিক্যাল পার্সপেক্টিভে সেই ডিফারেন্সিয়েশনের ভিতরে একটা কারণই বা একটা সিস্টেম সবথেকে বেশি দায়ী সেটা কে সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট সিস্টেম দায়ী এই যে শোষণ চলছে কোর এবং পেরিফেরিকে যে শোষণ করছে এক্সপ্লয়েট করছে সেই সিস্টেমটাকে আমরা কি বলছি ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট সিস্টেম বলছি বুঝা গেল এবার দেখো এই ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট সিস্টেমে যে ওয়েস্টের দেশগুলো সিস্টেমেটিক্যালি আন্ডার ডেভেলপ করে রাখছে অন্যান্য দেশগুলোকে বা পেরিফেরি দেশগুলোকে এবং সেমি পেরিফেরি দেশগুলোকে সেখানে কিসের উপর বেস করে তারা আন্ডার ডেভেলপ করছে আন্ডার ডেভেলপমেন্ট চালিয়ে যাচ্ছে পাওয়ারফুল ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং পাওয়ারফুল মিলিটারি টুল আজকের দিনে দাঁড়িয়ে দেখো আমেরিকা পাওয়ারফুল ইকোনমিক্যালিও মিলিটারি দিক থেকেও পাওয়ারফুল ভেনেজুয়েলাকে দেখেছো কিভাবে ক্যাপচার করছে ইরানকে তো পারেনি কারণ ইরানের জিওগ্রাফিক্যাল কিছু ফিচার্স আছে জিওগ্রাফিক্যাল অনেক ডিফারেন্সিয়েশন সেই দেশে রয়েছে এবং জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড সেখানে এত ভালো যে ইরানকে এত সহজে নোয়াতে পারবে না কিন্তু তাও ইউএসএ যদি পুরোপুরিভাবে শক্তি লাগিয়ে দেয় তাহলে ইরান মরে যাবে ইরান ওই তো ওরকম যে দেশটা এতগুলো সেটা ভাগ হয়ে রয়েছে ইউনিটে ভাগ হয়ে রয়েছে সেই দেশের যে দেশের সুপ্রিম লিডার মারা গেছে সেই দেশের সাথে আমেরিকা ডিল করতে পারছে না কোনো কথা বলতে পারছে না কারণ সেই দেশের সুপ্রিম লিডার নেই কার সাথে কথা বলবে এখন যে সুপ্রিম লিডার এখন বর্তমানে আছে সেও এখন ইরানের সাথে আমেরিকার সাথে কথা বলতে চাইছে না সিজফায়ার হয়েছে ঠিকই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থাকো তুমি যদি খবর করো তাহলে তুমি দেখতে পারবে এখনো কিন্তু ফায়ার হচ্ছে ইসরায়েল ইসরায়েলের তেল আভিভ এবং ইরানের বহু জায়গাতে কিন্তু
বম্বিং চলছে, ইসরায়েল এবং ইরান কিন্তু বম্বিং আর চলছে। এদিকে তো চলে এসেছে জিডি ভ্যান্স। সেটা আলাদা বিষয়, সেটা পরে বিষয়, সেটাতে আমি এখন যাচ্ছি না, তাই আলাদা বিষয়। আমাদের আমাদের টপিকে আমাদের ফিরতে হবে। তো টপিক আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ডেভেলপড কান্ট্রি সে কি করছে, সে নানা রকম পদ্ধতির মাধ্যমে, সিস্টেমসের মাধ্যমে সে পেরিফেরিকে এক্সপ্লয়েট করছে। এটার কথা কারা বলছেন? ডিপেন্ডেন্সি থিওরিস্টরা বলছেন, ইমানুয়েল ওয়ালেস্টাইনও বলেছেন, আন্দ্রে গুন্টার ফ্রাঙ্কো বলেছেন। এবং সেখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে কোর এবং পেরিফেরির মধ্যে খুব ভালো একটা এক্সপ্লয়েশনের সম্পর্ক কাজ করছে, যেটাকে আমরা বলে যাচ্ছি ডিপেন্ডেন্সি থিওরি। তার মানে কি একটা দেশ আরেকটা দেশের উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার হয়েছে? পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা এই টপিককে নিয়ে? তাহলে আমরা আজকের দিনে দাঁড়িয়ে স্ট্রাকচারাল মার্কসিজমের অনেকগুলো থিওরিকে বেসিক অ্যানালাইসিস দিয়ে ক্লিয়ার করলাম। কি কি? ফার্স্ট হচ্ছে ইম্পেরিয়ালিজম আর কলোনিয়ালিজম থিওরি। ওয়াই? ফার্স্টে তোমার হচ্ছে ট্রটস্কি, লিও ট্রটস্কি, রোজা লুক্সেমবার্গ এবং ভিআইডি। তারপর ডিপেন্ডেন্সি থিওরি দেখে আছে। ফার্স্টে হচ্ছে তোমার ইমানুয়েল ওয়ালেস্টাইন এবং পরবর্তীকালে আন্দ্রে গুন্টার ফ্রাঙ্ক। যদিও আন্দ্রে গুন্টার ফ্রাঙ্ক আগে, কিন্তু আন্দ্রে গুন্টার ফ্রাঙ্ককে আমরা পরে বলছি কারণ আমাদেরকে ফার্স্টে জানতে হবে ইমানুয়েল ওয়ালেস্টাইন। ওনাকে জানলাম, না জানলে আমাদের এজি ফ্রাঙ্ককে আমরা ওইভাবে বুঝতে পারবো না। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে গ্রামশিয়ানিজম। গ্রামশিয়ানিজমের ভিতরে আমরা কাকে পেয়েছি? আমরা রবার্ট বক্সকে পেয়েছি। এবং তারপরে আছে কি ক্রিটিক্যাল থিঙ্ক। ঠিক আছে, ক্রিটিক্যাল থিঙ্কারদের মধ্যে আমরা কাকে পেয়েছি? অ্যান্ড্রিউ লিঙ্কলেটারকে পেয়েছি। তো এতগুলো থিওরিকে পরপর যখন আমরা বুঝবো তখনই অলরেডি আমরা স্ট্রাকচারাল মার্কসিজমকে পড়ে ফেলতে পারবো। বোঝা গেল? বেসিকটুকু ক্লিয়ার হয়েছে? বেসিকটুকু ক্লিয়ার হয়েছে যে ডিপেন্ডেন্সি থিওরি কি? আর স্যার এই যে কোর ভেরি এটাও তো পড়ছে ডিপেন্ডেন্সি। হ্যাঁ, তার ভিতরেই পড়ছে, কিন্তু শুরু করছেন কে? শুরু করছেন ইম্পেরিয়ালিজমের যে হাইয়েস্ট স্টেজের কথা বলেছেন ভিআইএনি। তিনি এই কোর পেরিফেরি কনসেপ্টটাকে দিয়ে শুরু করেছিলেন। এবং পরবর্তীকালে পরের যে তাত্ত্বিকরা আছে, ডিপেন্ডেন্সি থিওরি যে তাত্ত্বিকরা রয়েছে, তারা কিন্তু এটাকে 16th সেঞ্চুরি থেকে শুরু করেছেন। যে এই যে আমি যে একটু আগে ইমানুয়েল ওয়ালেস্টাইন ওখান থেকে যে আমি বললাম যে যে সিস্টেমটা চালু হয়েছিল, গ্লোবাল ক্যাপিটাল সিস্টেম অথবা যে শোষণের যে সিস্টেমটা চালু হয়েছিল, সেটা কবে থেকে চালু হয়েছিল? 16th সেঞ্চুরি। বোঝা গেল? একটু ক্লিয়ার হয়েছে? 1501 to 1600 এখান থেকে এটা চালু হয়েছে। ক্লিয়ার হয়েছে? বেসিক অ্যাসাম্পশন ক্লিয়ার হয়েছে? সামনে দিকে আমরা